কাছে পিঠে কোথাও দুদিনের জন্য ছুটি কাটাতে যদি যেতে চান, তবে পশ্চিমবঙ্গের অন্যতম একটি শৈল শহর কালিম্পংয়ে অবশ্যই যাবেন। নিম্ন হিমালয়ে অবস্থিত এই শহরটির গড় উচ্চতা 1250 মিটার। ভারত চীন যুদ্ধের আগ পর্যন্ত এই শহর ছিল ভারত ও তিব্বতের বাণিজ্য দ্বার। মনোরম জলবায়ু এবং সহজগম্যতাই একে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। ব্রিটিশরা দার্জিলিংয়ের অল্টারনেটিভ হিল স্টেশন হিসাবে কালিম্পংকে গড়ে তোলে। দুরপিন হিল এবং ডেলো হিলের মাঝে অবস্থিত এই শৈল শহরটি ব্রিটিশ আমল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সবার কাছে জনপ্রিয়। এখানে আপনারা পাবেন এশিয়ার সবথেকে বড় ক্যাকটাস নার্সারি, সাথে রয়েছে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের বাড়ি, সাথে রবীন্দ্রনাথের বাড়ি এবং পাহাড়ের ওপরে দুরপিন মনেস্ট্রি রয়েছে, ভুতুরে বাড়ি মর্গ্যান হাউস, সাথে দেখে নিন আর্মি গলফ কোর্স, বিখ্যাত সেই ডেলো পার্ক এবং সাথে অবশ্যই দেখে নেবেন ডক্টর গ্রাহামস হোমস স্কুলটিকে। এবং এছাড়াও রয়েছে আরও অনেকগুলো দেখবার পয়েন্ট। আসুন এই ভিডিওতে আস্তে আস্তে আমরা সবকটা পয়েন্ট দেখে নিই। দেখুন এনজিপি স্টেশনে কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা যেখানে দেখতাম যে প্রচলিত যে জায়গাটা পার্কিং হিসাবে থাকতো গাড়ি ঘোড়া, সেখানে কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনের কাজ চলছে বলে বন্ধ আছে। সব এরিয়াটা দেখুন এই অবস্থা হয়ে আছে। একটু সামনে এগিয়ে এসেই রয়েছে নতুন অস্থায়ী এই পার্কিং লটটি। গাড়ি আসতে একটু লেট করাই আমরা এনজিপি স্টেশনের পাশেই হোটেলগুলোতে খাওয়া দাওয়া সেরে নিয়ে শিলিগুড়ির সমৃদ্ধি দেখতে দেখতে এগিয়ে চললাম সেবক রোডের দিকে। এই সেবক রোড ধরে এগিয়ে যাচ্ছি, পাশে চোখে পড়ল অনেক আর্মির ক্যাম্প রয়েছে এবং তার সামনে রয়েছে ছোট বড় অনেক মাঠ। এরই পরে চোখে পড়ল এখানে একটি অজগর সাপ, মানুষজন এখান থেকে রেস্কিউ করছেন। আবার গাড়ি এগিয়ে চলল সামনে। যেতে যেতে বাঁদিকে চোখে পড়ল নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক, যেখানে বেঙ্গল সাফারি করা হয়। আপনারা চাইলে কোনো একদিন এখানে বেঙ্গল সাফারি করতে পারেন। আর এই সেবক রোড ধরে যাওয়ার পথটাও দেখুন কত সুন্দর, চারিদিকে গাছপালা, তার মাঝখান দিয়ে ছুটে চলেছে একটি রাস্তা। জীবনের পাওয়া না পাওয়ার সমস্ত গ্লানি ভুলে আপনি কিন্তু কখন হারিয়ে যাবেন এই অরণ্যে বুঝতেও পারবেন না। এই বাঁদিকে দেখছেন এটা সেবক রেলওয়ে স্টেশন। আমি রয়েছি এখন সেই আইকনিক করোনেশন ব্রিজের সামনে। নিচে দিয়ে বয়ে চলেছে তিস্তা রিভার। করোনেশন ব্রিজের এই যে কর্নারটা দেখছেন, এখান থেকে গাড়ি সোজা চলে যায়, একদিকে চলে যাচ্ছে সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। আর এই যে ব্রিজের ওপর দিয়ে এটা সোজা ওপারে চলে যাচ্ছে ডুয়ার্স, লাটাগুড়ি ওই দিকটাতে। দেখুন নিজে তিস্তা রিভার চলে যাচ্ছে। এই যে করোনেশন ব্রিজের ওপর দিয়ে ডুয়ার্স থেকে গাড়ি এইদিকে ঢুকছে, শিলিগুড়ির দিকে আসছে। জলটা এখন হালকা ঘোলাটে, সেই সবুজ ভাবটা নেই, একটু কমই। আর এই যে নিচে মানুষজন দেখতে পাচ্ছি পাথর বয়ে বয়ে নিয়ে এসে এই মানুষজন নৌকা করে ব্রিজের গোড়ায় দিচ্ছে। দেখুন এই ফলকে লেখা রয়েছে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাগড়াকোটের দিকে। এরপরে লক্ষ্য করলাম পাহাড়ে যে রেলওয়ে সম্প্রসারণের কাজ চলছিল তা ফুল সুইংয়ে চলছে। এরপর ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলল তিস্তা বাজারের দিকে। এই অঞ্চলটাই কিছুদিন আগে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যায়। এই দেখুন এই তিস্তা বাজার, এখানেই বন্যার সময় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অ্যাফেক্টেড হয়েছে বন্যাতে ব্যাপকভাবে।
ন্যাশনাল হাইওয়ে 10 এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে এবং এই যে এটা চলে যাচ্ছে সিকিমের দিকে, আর ওপরে চলে যাচ্ছে রাস্তাটা কিন্তু কালিম্পংয়ের দিকে। এই চলে যাচ্ছে ওয়েলকাম টু কালিম্পং, দেখতে পাচ্ছেন লেখা আছে। এটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, আর নিচের রাস্তাটা চলে যাচ্ছে সোজা সিকিমের দিকে। লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে গ্যাংটক সিকিম, আর রাইট সাইডে উঠে যাচ্ছি আমরা এই যে কালিম্পং। ওয়েলকাম টু কালিম্পং। সবুজ অরণ্যে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম পাহাড়ের গায়ে তৈরি ফুলের মতো শহর কালিম্পংয়ের দিকে। আজই কালিম্পংয়ের সাইট সিইং করে নেওয়ার প্ল্যান রয়েছে। হোটেলে পৌঁছে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। খুব বেশি টাইম লাগে না, আপনারা টাইম নষ্ট না করে যত আর্লি সম্ভব এনজিপি স্টেশন থেকে গাড়ি ধরে পৌঁছে যাবেন কালিম্পং। ঘন্টা আড়াই টাইম লাগে। তারপরে দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। 8 থেকে 10টা পয়েন্ট আছে, আপনারা 4 থেকে 5 ঘন্টার মধ্যে ভালোভাবে দেখে কমপ্লিট করে নিতে পারেন। প্রথমেই চলে গেলাম পাইন ভিউ নার্সারি দেখতে। গুড মর্নিং ফ্রম কালিম্পং। আমরা এখন রয়েছি কালিম্পংয়ের অন্যতম একটি দর্শনীয় স্থান পাইন ভিউ নার্সারি। এই পাইন ভিউ নার্সারি দেখুন গেটটা অপূর্ব সুন্দর। এই এশিয়ার সবথেকে বেশি ক্যাকটাসের কালেকশন রয়েছে এই পাইন ভিউ নার্সারিতে। তো কালিম্পং ভিজিট করলে আপনাদের অবশ্যই লোকাল সাইট সিইংয়ের মধ্যেই পাইন ভিউ নার্সারি পড়বে। এদের টাইম রয়েছে সামারের সময় সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, এবং উইন্টারে রয়েছে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। পার্কিং 30 টাকা আর এন্ট্রি ফি 20 টাকা করে। ভারতীয় নাগরিকদের 20 টাকা করে, 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। তো আসুন আমরা পাইন ভিউ নার্সারিটা একবার ঘুরে দেখে নিই। এই যেখানে পার্কিং 30 টাকা এবং নর্মাল টিকিট 20 টাকা করে, এখানে কাউন্টার রয়েছে। আর ভেতরটা দেখুন কত সুন্দর সুন্দর করে সাজানো গোছানো। এখানে কয়েকশো প্রজাতির ক্যাকটাস রয়েছে এবং এশিয়ার সবথেকে বড় কালেকশন এখানেই আছে ক্যাকটাসের। দেখুন কত সুন্দর ক্যাকটাসের কালেকশন, সত্যি দেখবার মতো। কয়েকশো প্রজাতির ক্যাকটাস এখানে কালেকশন রয়েছে। এশিয়ার সবথেকে বেশি ক্যাকটাসের কালেকশন কিন্তু এই পাইন ভিউ নার্সারি কালিম্পংয়ে। অবশ্যই আপনাকে আসতেই হবে দেখবার জন্য। অনেকগুলো এই ধরনের শেড করা আছে। এটা মূলত এক ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে করা স্পেশাল, যাতে গ্রিন হাউস এফেক্টটা হয় এবং ক্যাকটাসের যে একটা টেম্পারেচার, আমরা জানি ক্যাকটাস মূলত একটা মরুভূমি অঞ্চলে হয় যেখানে টেম্পারেচার যথেষ্ট বেশি থাকে এবং জলের পরিমাণ কম থাকে। তো সেই অঞ্চলটাকে কিন্তু এখানে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। তো তার জন্য এরকম কৃত্রিমভাবে কিন্তু শেল্টারের ব্যবস্থা আছে, এরকম শেড দেওয়া আছে এবং সূর্যের সানলাইট পড়ে ভেতরটা কিন্তু বাইরের তুলনায় একটু বেশি গরম ফিল করছি। শেড করা আছে, আপনারা এসে দেখতে পারবেন। এই পাশেরটা বেশ বড় মনে হচ্ছে, দেখি সুন্দর লাগবে। সকালবেলা এরকম পাইন ভিউ নার্সারিতে এসে একবার দেখে যাওয়া। 8:30টার মধ্যে খুলে যায়। আপনারা দার্জিলিং যাওয়ার পথেও প্রথমে এসে এটা দেখে নিয়ে যেতে পারেন। দেখুন কত সুন্দর।
এটাতেও দেখুন সুন্দর, অপূর্ব সুন্দর। এটাতে গেটটা বন্ধ করা রয়েছে, এর ভেতরেও কিন্তু ক্যাকটাসগুলো বেশ বড় বড়। বেশ কিছু ক্যাকটাস আমরা এখান থেকে দেখলাম। আশপাশটা আসুন এবার একটু ঘুরে দেখা যাক। এই পাইন ভিউ নার্সারির ভেতরেই রয়েছে বেশ কিছু চা, কফি, মোমোর স্টল। আশপাশটাও দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো। সাথে দেখতে পাবেন এখানেই রয়েছে পাইন ভিউ হোমস্টে। পাইন ভিউ হোমস্টেতে আপনারা এখানে থাকতে পারেন। সুন্দর একটা হোমস্টে। এটা জংলি কিছু ফিগ এখানকার আমরা দেখতে পেলাম, তা এগুলো কিন্তু খাওয়া যায় না। এইখান থেকে আপনারা এই পাইন ভিউ হোমস্টেতে যদি থাকতে চান থাকতে পারেন। সেইখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগে এই কালিম্পংয়ের এই শহরটাকে। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কালিম্পং শহরের বেশ কিছু অংশ। সুন্দর। পাইন ভিউ নার্সারির ভেতরে পাইন ভিউ এই হোমস্টেতেও আপনারা থাকতে পারেন। দেখুন কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, পরিবেশটাও খুব সুন্দর। এখানে ছোট ছোট দেখুন মোমো বা চা, কফির স্টল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন। এই দেখুন ক্যাকটাসে কি সুন্দর ফুল হয়েছে। আর এই জায়গায় অ্যাকচুয়ালি নার্সারিতে গ্রো করানো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির ক্যাকটাস। এই জায়গাটা প্রবেশ নিষিদ্ধ। এই ডান দিকে যে ঘরটা দেখছেন এটা হচ্ছে এখানকার হোমস্টের মালকিনের বাড়ি। যে নার্সারির ভেতরে আপনাদের যে হোমস্টেটা রয়েছে এটার রেট কেমন বলুন? 1500 টাকা করে। 1500 টাকা একজনে। এক একজনের 1500 টাকা করে। খাওয়া দাওয়া সব করে। আচ্ছা, এক রুমে কজন থাকতে পারে? এক রুমে দুজন। দুজন ম্যাক্সিমাম। কেউ যদি ফ্যামিলি একটা বাচ্চা আছে সেক্ষেত্রে এরকমই কম কাটচাক বাদ দেয়া আছে। একটু ডিসকাউন্ট হবে। বাচ্চা রয়েছে ধরুন 5-7 বছর বাচ্চা, মানে ছোট বাচ্চারা মোটামুটি ওই একই হবে রেট। একদম ছোট তো আমি দেখি। আচ্ছা আচ্ছা। আর বাকি ওই মোটামুটি এক রুমে দুজন করে হিসাবেই আপনাদের 1500 করে পার হেড, সব খাওয়া দাওয়া দিয়ে। 3 না 4 জনের জন্য আছে। আচ্ছা, 3-4 জনের জন্য ফ্যামিলি রুমও আছে। আচ্ছা 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 আচ্ছা। আপনারা কালিম্পং শহরটাকেও সুন্দর দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, পরিষ্কার থাকলে আকাশ। ম্যাডাম যা বলছেন আমি দেখতে পাচ্ছি না বর্তমানে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই হাইটে, খুব সুন্দর দেখা যায়। এই ম্যাডাম ইনার কাছে চলে আসবেন, খুবই সুন্দর পরিবেশ। মানে আমরা আগে জানলে এখানে একটা সুন্দর হোমস্টে আছে, আমরা অবশ্যই এখানে থাকার চেষ্টা করতাম। এই নার্সারি থেকে প্রয়োজনে বিভিন্ন গাছ আপনারা কিনে নিয়ে যেতে পারেন। পাইন ভিউ নার্সারির পাশেই রয়েছে এই চিত্রভানু। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের স্মৃতি বিজড়িত এই চিত্রভানু, এই ভবনটি বর্তমানে এটি টেকনিক্যাল এডুকেশন এবং ট্রেনিং সেন্টার বানানো হয়েছে। এছাড়াও এখানে মহিলাদের জন্য রয়েছে ক্রাফট টিচার্স ট্রেনিং সেন্টার। কালিম্পংয়ের সাথে রবীন্দ্রনাথ এবং তার ফ্যামিলির কিন্তু একটা নিবিড় যোগ আছে। চিত্রভানু এই বাড়িটি 1942 সালে রথীন্দ্রনাথ ঠাকুর এবং তার স্ত্রী শ্রীমতী প্রতিমা দেবী ঠাকুর দুজনে মিলে বানিয়েছিলেন। তারা দীর্ঘদিন এই বাড়িতে বসবাস করেন। অতীশ রোড কালিম্পংয়ের এই বাড়িটির জমি রবীন্দ্রনাথ নিজে লিজ নিয়েছিলেন তার বৌমা প্রতিমা দেবীর নামে। চিত্রভানু নামটি নেওয়া হয়েছে রথীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এই নামে যে স্টুডিওটি রয়েছে সেই নাম থেকে। 1962 সাল পর্যন্ত প্রতিমা দেবী এই বাড়িটিতে থাকতেন। পরবর্তীকালে তিনি পাহাড়ি ছেলেমেয়েদের কারিগরি শিক্ষা এবং পাহাড়ি মেয়েদের হস্তশিল্প ট্রেনিংয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে 1962 সালে হস্তান্তরিত করেন। বর্তমানে এখানে পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি ট্রেনিং এবং হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। বাড়িটির আশেপাশে বেশ কয়েকটি বিল্ডিং আছে, তাতেই ট্রেনিং হয়। মূল বিল্ডিংটি অক্ষত এবং সংরক্ষিত রাখা আছে।
এখানে দেওয়ালে চোখে পড়ল রবীন্দ্রনাথের 3টি লাইন, আমার আনন্দে আজ একাকার ধ্বনি আর রং, জানে তা কি এ কালিম্পং। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, আপনারা এখান থেকে কালিম্পং শহরটাকেও সুন্দর দেখবেন। দেখুন অপূর্ব সুন্দর একটা ভিউ পয়েন্ট, আপনারা কালিম্পং শহরকেও এখান থেকে চিত্রভানুর এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পারবেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও অপূর্ব সুন্দর দেখতে পাওয়া যায়। অতীশ রোড কালিম্পংয়ের এই বাড়িটিকে অনেকেই ভুল করে রবীন্দ্রনাথের বাড়ি ভেবে বসেন, কিন্তু রবীন্দ্রনাথের কালিম্পংয়ে যে বাড়িটি আছে তার নাম গৌরীপুর হাউস। সেটা আপার কাট রোডে কালিম্পংয়ে রয়েছে। আপনারা গেলে সে হাউসটিও অবশ্যই দেখে নেবেন। এই হচ্ছে সেই গৌরীপুর হাউস, কালিম্পংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এরপর এগিয়ে গেলাম সামনের গন্তব্য, কালিম্পংয়ের অন্যতম একটি আকর্ষণীয় স্থান দূরবীন মনেস্ট্রি দেখবার জন্য। আর্মি ক্যাম্পের পাশেই রয়েছে এই দূরবীন মনেস্ট্রিটি। অপূর্ব সুন্দর এই দূরবীন হিল টপে অবস্থিত এই দূরবীন মনেস্ট্রি কালিম্পংয়ের অন্যতম একটি বড় মনেস্ট্রি। আমি রয়েছে এখন দূরবীন গুম্ফা বা দূরবীন মনেস্ট্রির সামনে। এই দেখুন এর মেইন ফটক এইটা, এই মেইন ফটক থেকে সামান্য এগিয়ে গেলেই কিন্তু দূরবীন মনেস্ট্রি। দূরবীন হিলের ওপর অবস্থিত এই মনেস্ট্রিটি, এই জন্য একে দূরবীন মনেস্ট্রিও বলা হয়। এখান থেকে দেখুন কালিম্পং শহরটাকে বেশ ভালো দেখা যায়। এখন একটু ফগ রয়েছে, তাই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি কিন্তু এখান থেকে একটা ভালো সুন্দর সিনিক বিউটি চোখে পড়ে। মনেস্ট্রির চারপাশটা একটু আসুন ঘুরে দেখা যাক। এই যে মনেস্ট্রি, এই দিক দিয়ে একটা গেট রয়েছে, এখানে বহু মানুষ ভেতরে প্রবেশ করেছেন, ভেতরে প্রবেশ করা যায়। ভেতরে দেখতে পাচ্ছেন এরিয়াটা দেখুন কত সুন্দর। এখানকার যারা মঙ্ক আছে তারা থাকেন। এ হচ্ছে মনেস্ট্রির সামনেটা, এদিক দিয়ে মেন গেট এখন বর্তমানে। মনেস্ট্রির পাশেই একটা সুন্দর মাঠ রয়েছে, এখানে খেলাধুলা করা যায়। আশপাশে চারিদিকে আর্মি ক্যাম্প রয়েছে, ফলে এই মাঠটিও আর্মিদের নিয়ন্ত্রণ। মনেস্ট্রিতে এখন প্রার্থনা হচ্ছে, সেই জন্য ভেতরে আমি প্রবেশ করলাম না। পরবর্তী গন্তব্য মর্গ্যান হাউস। এই হচ্ছে সেই বিখ্যাত মর্গ্যান হাউস। এখন এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে রয়েছে। আপনারা এখানে আসতে পারেন, ভিজিটার্স আর নট অ্যালাউড অনলি। তো ভেতরে যারা এখানকার গেস্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে যারা এখানে বুকিং করে আসেন, এখানে কিন্তু থাকবার ব্যবস্থা আছে। এটা ভুতুড়ে বাড়ি বলেও কুখ্যাত আছে। আমি রয়েছে এখন সেই বিখ্যাত মর্গ্যান হাউসের সামনে, যেটা এখন ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো এখানে সাধারণত এখন অ্যালাউড না প্রবেশ। নীল ব্যবসায়ীর মেয়ে এবং জুট ব্যবসায়ী দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা এই মর্গ্যান হাউসটি বানায়। মর্গ্যান দম্পতির কোনো সন্তান ছিল না, ফলে স্বাধীনতার পরবর্তীকালে এটি ভারত সরকারের হাতে আসে। অতীতে বহু সেলিব্রিটি এই মর্গ্যান হাউসে থেকেছেন, তার মধ্যে উত্তম কুমার, জওহরলাল নেহেরু প্রমুখ। 8টা কটেজ আছে নিচে, টোটাল নিচে এই কটেজগুলোতে 20টা রুম রয়েছে। আপনারা বর্তমানে মর্গ্যান হাউসের মেইন যে বিল্ডিং, তাতে রিনোভেশনের কাজ চলছে। এখানে আপনারা বুকিং করে আসতে পারেন। 1800 থেকে 4000-এর মধ্যে রুমের রেট আছে।
আর নিচে কটেজগুলো দাদা বলছেন, দাদা কটেজের রেট কেমন আছে? এখানে 8টা কটেজ আছে, তাতে 20টা মোটামুটি রুম আছে, 3200 টাকা করে এখানে রেট। আর পাশেই রয়েছে সুন্দর গল্ফ কোর্স। এই কুকুরটা কি একে কোনো রকমভাবে ভৌতিক কোনো শক্তির দ্বারা আক্রান্ত নাকি কোনো রোগে আক্রান্ত কি জানি বুঝতে পারছি না, আমার দিকে এগিয়ে আসছে আবার। এই যে দেখুন পাশেই মর্গান হাউসের উল্টো দিকেই রয়েছে এই গল্ফ কোর্স এরিয়াটা। এটা মিলিটারি এরিয়া, এখানে এখন বর্তমানে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। এর উল্টো দিকেই রয়েছে গল্ফ কোর্সের উল্টো দিকেই রয়েছে এই মর্গান হাউস। এই গল্ফ কোর্সের উল্টো দিকেই মর্গান হাউস। এই রাস্তা থেকে আপনাদের দেখে যেতে হবে, এখানে প্রবেশ করা যাবে না দুটোর কোনোটারই, আপনাদের রাস্তা থেকেই এটা দেখে ফিরে যেতে হবে। তো এখানে একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে, সেখান থেকে যতটা সম্ভব আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে গল্ফ কোর্স এরিয়াটা দেখুন, কিন্তু সবই আপনাদের এই জালের বেড়ার ভেতর থেকেই দেখতে হবে। আর এখানে একটা সুন্দর কাফে আছে, আপনারা এসে এখানে বিভিন্ন রকম রেস্টুরেন্ট রয়েছে, এখানে আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। দূরবীন পাহাড়ের ঘোরা শেষ করে এবার এগিয়ে চললাম ডেলো পাহাড়ের দিকে। চলে এলাম ডেলো ট্যুরিস্ট কমপ্লেক্সে। এন্ট্রি ফি 20 টাকা করে। আর সামনেই রয়েছে এরকম একটা রাস্তা, আর বাঁ দিকে দেখুন এখানে প্যারাগ্লাইডিং আপনারা করতে পারেন, এখানে প্যারাগ্লাইডিং করবার ব্যবস্থা রয়েছে। আর এই দিকে দেখুন লেখা রয়েছে আই লাভ কালিম্পং। আর এই পাহাড়ের মাথায় রয়েছে ডেলো ট্যুরিস্ট লজ। এখানে কালিম্পংয়ে এসে আপনারা থাকতে পারেন। নিচের রুমগুলো মোটামুটি 2500 প্লাস জিএসটি এবং উপরের রুমগুলো 3500 প্লাস জিএসটি। মোটামুটি এই রেটেই কিন্তু এই লজগুলো ভাড়া পাওয়া যায়। এখানে বহু ভিআইপি এসে কালিম্পংয়ে সময় কাটানোর জন্য থাকেন। সময় পেলে আপনারা এখানে এসে একটা দিন কাটিয়ে যেতে পারেন। পাশেই রয়েছে ডেলো পার্ক, বাচ্চাদের জন্য খেলবার ব্যবস্থা রয়েছে এবং কিছু ফুলের গাছও রয়েছে, বিভিন্ন এক্সোটিক ফুলের গাছ। এখান থেকেও দেখুন দেখা যাচ্ছে মানুষজন প্যারাগ্লাইডিং করছেন। নিচে দেখতে পাচ্ছি অনেকে হর্স রাইডিংও করছেন। ডেলো পার্কটা কত রং বেরঙের রঙিন পতাকা দিয়ে সুসজ্জিত, এবং তারই পাশে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছে ডেলো ট্যুরিস্ট লজ। এই ভিউ পয়েন্টে দাঁড়ালে ডেলো পার্কটাকে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর এইসব দেখে যদি আপনার এই ডেলো পার্কের এখানে থাকার ইচ্ছা হয়, তাহলে ডেলো ট্যুরিস্ট লজে থাকাই ভালো। এর জন্য কলকাতা, শিলিগুড়ি এবং কালিম্পংয়ের অফিসের ফোন নাম্বারও রয়েছে, আপনারা এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে বুকিং করতে পারেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 1704 মিটার উঁচুতে এই ডেলো পার্কটি সুন্দরভাবে সাজানো গোছানো। উপরে ভিউ পয়েন্টের দিকে একটু উঠে আসলে আপনারা এখান থেকে অপূর্ব সুন্দর এই ভিউ পয়েন্ট থেকে তিস্তা নদীকেও যেমন সুন্দরভাবে দেখতে পাবেন, তেমন সিকিমে থাকা বিভিন্ন পিক আকাশ পরিষ্কার পেলে আপনারা দেখতে পাবেন। মূলত স্থানীয় এবং ট্যুরিস্টদের পিকনিক স্পট এবং বিনোদন পার্ক হিসেবেই তৈরি হয়েছিল এই ডেলো পার্কটি। এই ছোট ছোট স্টলগুলোতেই কিন্তু প্যারাগ্লাইডিংয়ের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। এরপরে দেখে নিন শ্রী শ্রী হনুমান পার্ক। ডেলো পার্ক থেকে সামান্য একটু দূরেই এগিয়ে এসে আপনারা দেখে নেবেন এই হনুমানজির মূর্তিটি। এটাও পাহাড়ের ওপরে, একটু সামান্য আপনাদের পাহাড়ে উঠতে হবে, একটা খাড়াই স্লোপ আছে, ওইটা দিয়ে ওই র্যাম্প দিয়ে উঠে আপনারা এই হনুমানজির মূর্তিটাই দেখে যাবেন। এই সেই বিশালাকার হনুমানজির মূর্তি। আপনারা ডেলো পাহাড়ের কাছে আসলে কালিম্পংয়ে বেড়াতে এই মূর্তিটি অবশ্যই দেখে যাবেন, অপূর্ব সুন্দর লাগে। পাহাড়ের ওপরে তৈরি করা এই হনুমানজির মূর্তি। পাশে দেখতে পাচ্ছি এখানে গণেশজির একটি মূর্তি রয়েছে।
পূজা অর্চনারও ব্যবস্থা রয়েছে। আশপাশটা বেশ সুন্দর। পথ ধরে আবার নেমে যাচ্ছি। সামনেই নিচে আপনাদের গাড়ি দাঁড়াবে আর সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে। এই হনুমানজি মন্দিরের পাশেই দেখবেন রয়েছে দুর্গা মাইয়া টেম্পল। পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর একটা পরিবেশে আপনারা এই দুর্গা মাইয়া টেম্পলটা দেখে যাবেন। এখানে গণেশজির মূর্তি আছে। এখানে এই গণেশজির মূর্তির পাশেই আপনারা এই দুর্গা মাইয়া টেম্পল, পাশাপাশি অনেকগুলো টেম্পল আছে এবং এদিকে রয়েছে রাধাকৃষ্ণ টেম্পল। পাহাড়ের কোলে সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছে। এই দুর্গা মন্দিরের পাশে আপনারা দেখে যাবেন এই রিম্পোচেজির এই বিশাল আকার স্ট্যাচুটি। কালিম্পংয়ের অন্যতম আরেকটি সাইট, অবশ্যই আপনারা দেখে যাবেন, কারণ এটা রাস্তাতেই পড়ে। স্ট্যাচুটির পিছনেই রয়েছে একটি মনেস্ট্রি, সেটাও দেখে নেবেন। এরপরে আপনারা দেখে নেবেন ত্রিরত্ন বুদ্ধ পার্কটি। বৌদ্ধ ধর্মের প্রধান 3 জন ধর্মগুরুকে নিয়ে তৈরি হয়েছে এই ত্রিরত্ন বুদ্ধ পার্কটি। রাস্তার ধারেই পাশাপাশি রয়েছে। দেখুন এই রাস্তা আসার পথে কিন্তু আপনারা দেখে নিতে পারেন 3টে মূর্তি রাস্তার ঠিক অপোজিট ডাইরেকশানে 2 দিকে রয়েছে। আমার পিছনে দেখুন একটা রয়েছে। ডক্টর গ্রাহাম হোমস স্কুল এই যে রয়েছে পাশেই, আপনারা এটাও দেখে নিতে পারেন। কালিম্পং বেড়াতে আসলে অবশ্যই এই স্কুলটাকে ভিজিট করবেন। এই স্কুলটি না দেখলে কালিম্পংয়ের কিছুই দেখা হয়নি আপনার।